এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। সারাক্ষণ তুই যে বাসায় বসে বসে আমাদের টাকা খেয়ে যাচ্ছিস, তোর কি একটুও লজ্জা শরম হয় না? কেন আম্মু? আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তোর মতো ছেলে সংসারের হাল ধরে, আর তুই কিনা এখনো বাবার ডলারে বসে বসে খেতে তোর কি লজ্জা করে না এটুকু? বাবা, আমি তো চাকরির চেষ্টা করতেছি। তাছাড়া আমার তো পরীক্ষা এখনো 4-5 মাস বাকি। এরপর তো চাকরি হয়ে যাবে। তোর চাকরি করা ডলারে আমরা দুজন কখনো খেতে পারবো কিনা জানি না। ভাগ্য ভালো আমি একটা ছোটখাটো চাকরি করি, নয়তো আমাদের তো না খেয়েই মারা যেতে হতো। আমাকে কয়েকটা মাস সময় তো দিবে? তোকে আর কোনো সময় দেওয়া যাবে না। হয় তুই পরিবারকে ডলার দিয়ে সাহায্য করবি, নয়তো তোর খাওয়া আমি বন্ধ করে দেব। ঠিক আছে, আমি একটা কিছু করতেছি এই মাসের মধ্যে। এইদিকে আকাশ বসে আছে। আপনাদের তো আকাশের ব্যাপারে এখনও তেমন কিছুই বলা হয়নি। গল্পের নাম দেখে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন গল্পের কাহিনী কীরকম। তাহলে চলুন বাকি কাহিনী শুরু করি। রাতে আকাশ একটা পুরনো বাড়িতে আসে। ওখানে কম্পিউটারের সামনে বসে পড়ে। তারপর 2 ঘন্টা ধরে কিছু কাজ করতে থাকে। এবার শুধু ওদের রিপ্লাইয়ের অপেক্ষা করতেছে। 30 মিনিট পরে ওয়েলকাম। তা বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্য লাগবে না। আপনাদের কোনো সাহায্য লাগবে কি না সেটা আমাকে বলুন। তুমি কে আর কি চাও? আমি আপনাদের মতোই সাধারণ ছেলে। আপনারা যেসব ভিডিও আপলোড করেন সেসব ভিডিওর কাজ অনেক পুরনো। তুমি কি করে জানো? আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, এটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? তাছাড়া আপনাদের সাথে চাইলেই তো যে কেউ কন্ট্যাক্ট করতে পারবে, সেসব তো আপনারা জানেন। এখন কি চাও তুমি? আপনাদের সাথে কাজ করতে চাই, একসাথে বসে। তুমি কি জানো আমরা এখন কোথায় আছি? একটা লিংক দিচ্ছি, ওই লিংকেই দেখতে পারবেন আপনাদের লোকেশন। একটু পরে ডেভিড সেই লিঙ্কে ক্লিক করে। নিজের লোকেশন দেখে অবাক হয়। তুই কি করে আমার লোকেশন জানলি? আমি আরও অনেক কিছু জানি। তোর সাথে আমি দেখা করতে চাই। ঠিক আছে, আমি তাহলে তোমার আস্তানায় আসতেছি। ঠিক আছে, আয় তাহলে। ওই রাতেই আকাশ রওনা দেয় ওদের আস্থানেই। ওখানে আকাশ পৌঁছাতে ওরা প্রশ্ন শুরু করে দেয়। কে রে তুই? এখানে ডেভিল আছে কি? আছে। ওনাকে এসে বল একে এসেছে দেখা করার জন্য। একে কে? তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর শুনে কি করবি? তোকে যা বলেছি তা কর। ঠিক আছে, অপেক্ষা কর, জিজ্ঞেস করে আসতেছি। কিছুক্ষণ পরে লোকটা ডেভিলের কাছে আসে। এসেই বস, একে নামে একটা ছেলে এসেছে। ভিতরে নিয়ে আয়। জি বস। লোকটা বাইরে এসে আকাশকে নিয়ে ভিতরে আসে। তুই যে একে তা আমি বিশ্বাস করব কিভাবে? কি করলে বিশ্বাস হবে? এখানে একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। তুই যদি বলতে পারিস তাহলে মেনে নেব। 10 মিনিট সময় দাও। কি বলিস? মাত্র 10 মিনিট লাগবে তোর? তেমনই সময় লাগবে। তারপর ওদেরই কম্পিউটার নিয়ে কাজ করতে বসে যায়। 9 মিনিটের মধ্যে ডেভিলের অ্যাকাউন্ট বের করে। কত ডলার আছে সেটাও ডেভিলকে বলে দেয়। এখন ডলারগুলো কি এখানে রেখে দিব নাকি আমি নিয়ে নেব? তুই তো আসলে একটা জিনিয়াস। তা কাজ করবি আমার এখানে? আপনি তো এই আমেরিকার সবচেয়ে বড় হ্যাকার। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই সবচেয়ে বড় হ্যাকার। কি যে বলেন! সত্যি বলছি, আমার এখানে যতজন লোক আছে তারা কেউ চাইলেও আমার অ্যাকাউন্ট তো দূরের কথা, কোন ব্যাংক অ্যাকাউন্ট সেটাও খুঁজে পাবে না। কিন্তু তুই তো অনেক কিছু জানিস। তাছাড়া ওরাও অনেক বড় বড় হ্যাকার, কিন্তু তুই মনে হয় আমার থেকেও বড় হ্যাকার। আমি ছোটকাল থেকেই এই কাজ করে এসেছি। কাজ করবি আমার হয়ে? আমি কেন তোমার হয়ে কাজ করব বলো? তুই আমার হয়ে যত বেআইনি কাজ করবি তোর কোনো রিস্ক থাকবে না। এমনিতেও আমাকে যে ধরবে এরকম কোনো হ্যাকার এখনো তৈরি হয়নি। যদি আমি খুঁজে বের করতে পারি। আচ্ছা, আমি কোনো জায়গা থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করেছি, যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি স্বীকার করে নিব। আচ্ছা, তুই তাহলে যা তোর আড্ডায়, বাকিটা তো তোকে তখন জানাবো। ওখান থেকে বের হয়ে চলে আসে ভার্সিটিতে।
ওখানে আজকে আকাশের যারা জুনিয়র আছে ওদের রেজাল্ট দিবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, ওখানে থাকা অনেক ছেলেই চিন্তিত হয়ে আছে। আবির, কি হয়েছে রে? আর বলিস না, ওরা নাকি ফেল করবে, সেজন্য ওরা চিন্তিত। এত চিন্তিত হওয়ার কারণ কি আছে? এইটার সমাধান তো কয়েকটা মিনিটেই করা সম্ভব। ও কিভাবে? তুই ওদের সাথে কথা বল, ওরা যেসব বিষয় ফেল করবে তা জেনে ওই সব বিষয় পাশ করার জন্য কত ডলার করে দিবে ওরা এখনই ডিল করে নে। কেননা 5 ঘন্টা পর রেজাল্ট দিবে। রেজাল্টের পরে আর কিছু করা যাবে না। তখন কিছু করতে গেলে বুঝে যাবে সবাই। আমি যাব? হুম, যা তাহলে। এদিকে আবির ওদের সাথে কথা বলতে থাকে, কথা বলে ওদের থেকে ডলার নিয়ে আসে। এই নে 10 জন ওরা, সবার একটা করে সাবজেক্ট নিয়ে সমস্যা। একটা সাবজেক্টের জন্য ওরা $50 করে দিয়েছে। এই নে তোর $50, বাকিটা আমার। এবার আমাকে 30 মিনিট সময় দে, আমি কাজ শেষ করে আসতেছি। এই বলে আকাশ লাইব্রেরিতে যায়, ওখানে ওর ল্যাপটপ বের করে কাজ করতে থাকে। তারপর বাকি 10 জন ছেলের রেজাল্ট পরিবর্তন করে পাশ করিয়ে দেয়। এখন হয়তো এখানে বলবেন এটা তো অপরাধ হচ্ছে, আসলে ওদের এই বিষয়টা খারাপ হওয়ার পিছনে অন্য একটা কারণ আছে, যে কারণটা আপনাদের অন্য একটা সময়ে বলবো। এইদিকে রেজাল্ট চেঞ্জ করার পরে আবির, কাজ শেষ, ওদের বল এখন শুধু রেজাল্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। এইদিকে আবির কিছু ডলার পেল, বাকি ডলার আকাশ ওর বাবার হাতে তুলে দেয়। তুই কি ব্যাংক বা ছিনতাই করেছিস নাকি? এইগুলো কেন করব? তাহলে একদিনে $100 তুই পেলি কি করে? কিভাবে পেয়েছি সেটা জানার দরকার নেই। এখন এই ডলার দিয়ে সংসারের পিছনে খরচ করো। এই বলে ওখান থেকে চলে আসে। 7 দিন পরে আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আসার একটু পরে একটা মেয়ে দৌড়ে ভার্সিটিতে ঢুকতে থাকে। আকাশ তখন বের হবে, এমন সময় মেয়েটি এসে আকাশের উপরে পড়ে। এতে বাকিরা তো তাকিয়ে আছে, সাথে ইরার বান্ধবীগুলো তো অবাক হয়। এখন ভাবছেন ইরা হলো গল্পের নায়িকা, আর যে মাত্র আকাশের উপরে পড়েছে সে হচ্ছে ইরা। নিচে পড়ে যাওয়ার পরে ইরার বান্ধবীরা এসে ওঠায়। ইরা, তুই ঠিক আছিস তো? এরা চুপ করে আছিস কেন? আগে আমাকে সোজা তো হতে দিবি। তোকে দেখে তো সোজাই মনে হয়েছে। এই যে আপনাকে বলতেছি, চোখ কোথায় রেখে চলেন শুনি। হুম হুম, দেখছেন না একটা মেয়ে দৌড়ে আসতেছে, আপনার তো দেখে সরে যাওয়ার কথা, তাই নয় কি? বুঝলাম না, ওনাকে সবাই টেনে ওঠালেন, কিন্তু আমি কি দোষ করলাম? আমাকে তো উঠাবেন। আগে বলুন, আমাকে কেন দেখেও সরে গেলেন না? হুম হুম, আমি যদি সরে যেতাম তাহলে তো পিছনে থাকা ওই মোটা ছেলেটার সাথে ধাক্কা খেতেন। সেটা কি ভালো হতো? ঠিক আছে, বুঝলাম। এরপর থেকে এরকম ভুল করবেন না। এবার টেনে তো উঠাবেন। এরা হাত বাড়িয়ে দেয়, আকাশ হাত ধরে উঠতে যাবে, কিন্তু আকাশ ভারী হওয়াতে এরা আবারও আকাশের উপর এসে পড়ে। ওহ মা গো, এবার তো মনে হচ্ছে আমার কোমরটাই ভেঙে গেল। এই ভাঙা কোমর নিয়ে বিয়ে করব কি করে? বিয়ের সাথে কোমরের কি সম্পর্ক? আপনি বিয়ে করেছেন? না তো। বিয়ে না করলে কিভাবে বুঝবেন? তা আপনি বিয়ে না করেও জেনে গেলেন? অনেক কিছু আগে থেকেই জানতে হয়। আপনার মতো এরকম হ্যাবলাভাবে থাকলেই জীবনটাই শেষ। আমি হ্যাবলা হলে আপনি তো অনেকটাই শুটকি। আমাকে কি শুটকি মনে হয়? হুম হুম, আকাশ এবার উঠে দাঁড়ায়, তারপর ইরাকে কোলে নেয়। এতে ভার্সিটিতে থাকা সবাই তো অবাক হয়। তানু আর ঈশা তো রীতিমতো হাঁ করে আছে। ইরা তো নিজের মুখটা ঢেকে রেখেছে হাত দিয়ে। আকাশ ইরাকে একটু নাড়িয়ে দেখে, তারপর নামিয়ে দেয়। মাত্র 52 কেজি শুটকি তো মনে হচ্ছে। এই আপনার কি লজ্জা করে না একটা মেয়েকে কোলে নিয়ে ওর ওজন মাপতে? আপনারা তো জামা সেলাই করতে দর্জির কাছে যে, থাক, সামনে আর বললাম না। এটা আর ওটা কি এক হলো? আলাদা বলেই তো শুধু কোলে নিয়েছি। বেশি কথা বললে বাকি মাপটাও নিয়ে নিব। তাছাড়া একটা মানুষকে টেনে তোলার মতো শক্তি নেই শরীরে।
সে কিনা আমার সাথে পাঙ্গা নিতে এসেছে। এটা তো রীতিমতো তোকে অপমান করলো। আপনার সাহস তো কম না। আপনি জানেন আমি কে? আকাশ ইরার আইডি কার্ডের একটা ছবি উঠিয়ে নেয়, যেখানে ইরার পুরো পরিচয় ছিল। ছবি উঠিয়ে নিয়েছি, এখান থেকে জেনে নিব। তাছাড়া আপনারা দুজন তো ওর থেকেও ওজন কম বলে মনে হচ্ছে, নাকি আপনাদেরও মেপে দেখতে হবে? না ভাইয়া, থাক, লাগবে না। তাহলে যাও এবার ক্লাসে। এদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে ক্লাসে এসে ক্লাস করতে থাকে। অনেকটা সময় পরে ওরা আড্ডা দিতে থাকে। এদিকে দুপুরবেলায় ডেভিল আবারও কল দেয়। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? দেখ, আমার হয়ে কাজ কর। তোকে মাসে যা ডলার দিব তা তুই ভাবতেও পারবি না। আমি বেআইনি কোনো কাজ করি না। তাছাড়া তুই যে কাজটা করিস সেটা মূলত বেআইনি। সৎ পথে তোকে এতগুলো ডলার কে দিবে বল? কে দিবে সেটা তো জানি না, তবে এভাবে ডলার আমি রোজগার করব না। দেখ, আমি তোর ভালোর জন্য বলতেছি। আমি চাইলে তোর ভবিষ্যৎ একদম উজ্জ্বল করে দিতে পারি। পরে পুলিশ এসে আমাকে নিয়ে যাক। দেখ, তোকে যেখানে আমি খুঁজে বের করতে পারছি না সেখানে পুলিশ তোকে কিভাবে বের করবে বল? তাও পারবে না জানি, কিন্তু তাও আমি তোর কথায় রাজি না। এইদিকে কল কেটে দেয়। আসলে ডেভিল চাচ্ছে আকাশকে দিয়ে মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে সে ডলার নিজের কাছে নিয়ে আনার জন্য, কিন্তু আকাশ এই প্রস্তাবে কোনোভাবেই রাজি না। এখন তাহলে কি করবেন বস? ও কোথায় থাকে এইগুলো তো মনে হয় আমরা কোনোভাবেই জানতে পারবো না। কি করা যায় এখন? বস, ওর চেহারা মিল করে ওকে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করি। ও অনেক চালাক, সেজন্য ওর চেহারা কোনো জায়গায় ঠিকমতো আসেনি। ক্যামেরা ওর চেহারায় আজব এক রকমের আলোর রোশনি দেয়, এর ফলে ওর চেহারা কোনোভাবেই দেখা যায় না। এখন তাহলে উপায় কি বস? ও আমাদের সাথে যোগাযোগ করে কিনা সেটা এখন দেখার বিষয়। ঠিক আছে বস। 3 দিন পরে আকাশ আবারও ভার্সিটিতে আসে। তখন দেখতে পাই এরা বসে আছে ক্যান্টিনে, সাথে ল্যাপটপে কি যেন দেখতে থাকে। পিছনে ফিরে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি এইসব জানো কি করে? কোন সব? যে কোডিং করতেছো, আবার বিভিন্ন সাইটে এসে অ্যাটাকও করতেছো। তার আগে এটা বলো, তুমি এইগুলোর ব্যাপারে কি করে জানো শুনি? আমি কি করে জানি সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি কে, এইসব তোমাকে কে শিখালো? আমি আমার বাবার কাছ থেকে শিখেছি মোটামুটি কিছু কিছু। তোমার বান্ধবীগুলো কোথায়? ওদের আজকে দেখছি না যে। ওরা কোথায় গেছে ঠিক বুঝতেছি না। আজকে আমার রেজাল্ট দিবে, ওটাই মনে হয় দেখতে গেছে। আর তুমি ওদের সাথে না এসে এখানে বসে বসে আমাদের ভার্সিটির ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে চলেছ। এটা যদি ভার্সিটির স্যার জানে তাহলে কি হবে বুঝতে পেরেছ? তুমি আবার বলে দিবে নাকি? বলেও কোনো লাভ নেই। কেন, কি হয়েছে? এই যে তোমার যে অবস্থা, এই অবস্থায় কোনো কিছুই তুমি চাইলেও পারবে না। কেননা হ্যাকিং করতে এসে তুমি তো 10%ও পারোনি। তুমি নিজেও তো অনেক কিছুই জানো দেখতেছি। যতটুকু জানি ততটুকু আমার জন্য অনেক বেশি। তা কিছু খাওয়া যাক তাহলে। আমি অপরিচিত কারোর সাথে কিচ্ছু খাই না। আমি তো তোমাকে আমার বেডরুমে নিয়ে আসিনি, এটা ক্যাব। এখানে কিছু হলে বাকিরা তোমাকে ঠিকই নিয়ে যাবে তোমার বাসায়। দেখুন, আপনার থেকে আমি কোনো কিছু শিখতেও আসিনি। এদিকে আকাশ কিছু বলতে যাবে, তখন ওখানে আবির চলে আসে। ওকে দেখে মনে হচ্ছে কেউ ওকে তাড়া করেছিল। কি হয়েছে আবির, তোর এই অবস্থা কেন? আমাকে রকি আর রনি ওরা মারতে এসেছে। ওদের দুজনের এত সাহস হলো কি করে যে তোর গায়ে হাত তুলবে? ওদের তো সাহস নেই, সেটা আমি জানি। তাহলে ওরা কার বলে এরকম করতেছে? ভার্সিটিতে একটা নতুন ছেলে এসেছে, ওর বাবা এই এলাকার ডন। ওর সাথে রকি আর রনি বন্ধুত্ব করেছে, সেজন্য ওরা বলে। বুঝতে পেরেছি, চল আগে ওদের বিষয়টা দেখে আসি। এই, আপনি কি এখন মারামারি করবেন? মারামারি না করলেও তো ওরা আমার বন্ধুকে মারবে, আমি তো সেটা হতে দিতে পারি না। চলেন, আমিও আসি। আপনি কেন আসবেন? আমার মারামারি দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে, চলুন তাহলে। কিছুক্ষণের মধ্যে ওরা ক্যাম্পাস থেকে বের হয়ে মাঠে আসে।
এইদিকে রকি আর রনি ওরা দুজনেই নতুন একটা ছেলেকে নিয়ে সাথে করে আসে। ওদের সাথে আকাশ আবিরকে দেখে। ওই আকাশ, তুই সরে যা, আবিরকে আমাদের হাতে তুলে দে। ওটা কি মুড়ি নাকি মোয়া যে তুই বললি আর আমি তোর হাতে তুলে দিব? দেখ আকাশ, কাজটা কিন্তু ভালো করছিস না। ভালো নাকি খারাপ সেটা পরে বুঝে নেব। তার আগে এটা বল, তোরা দুজন হঠাৎ করে এত সাহস পেলি কি করে? কারণ আমাদের সামনে এখন নতুন একটা বন্ধু হয়েছে, ও চাইলে তোদের তো দুজনকে এখনই শেষ করে দিতে পারে। তাই নাকি? তা দেখি তো, কে সেই ব্যক্তি? তুই কি সত্যিই দেখতে চাস? আমি কি তোর সাথে পাও পেচাল পাড়ার জন্য এখানে এসেছি নাকি? রবি বন্ধু, সামনে আয় তো। এদিকে ওরা সরে গেল। একটা ছেলে গাড়ির ভিতর থেকে বের হয়। এদিকে রবি আকাশকে দেখে অবাক হয়। এ কি তুই? তুই বেঁচে আছিস কি করে? তাহলে আমার বাবাও কি মিথ্যে বলেছিল আমাকে? তাহলে তোর জন্য আমি চাকরি হারালাম। আজকে তো তোকে তুই চাকরি হারিয়ে মানে? আমি আগে যেখানে চাকরি করতাম ওখানে ওকে মেরে ফেলেছি বলে আমার চাকরি চলে গিয়েছে। এখনও যেহেতু বেঁচে আছে তখন আমি আবার চাকরিতে ঢুকবো। সেই জন্য আজকে ওকে জীবিত ধরে নিয়ে যাব, ওই অফিসে সাথে সবাইকে দেখিয়ে দিব। তাহলে আর দেরি কেন? এরপর শুরু হয় মারামারি। কিছুক্ষণের মধ্যে ওদের রবিকে কিছুটা মেরে আহত করে, সাথে রকি আর রনিকেও। আবির, তুই তাহলে বাসায় যা, আমি একে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি আমি বাসায়। এদিকে আবির চলে যায়। এরা তো আকাশে মারামারি দেখতে থাকে। দেখার পরে ওয়াও, কত সুন্দর করে মারামারি করো। বেশি দাঁত কেলালে তোমাকেও কয়েকটা খুশি মেরে দিব। আমার কিছু হলে কিছু হলে কি? আমি কান্না করে দিব। এদিকে আকাশ তো ভেবেছিল এরা অন্য কিছু বলবে, কিন্তু এরার এমন কথাই তো আকাশ কিছুটা শকড। তাও নিজেকে সামলে নিয়ে ওখান থেকে চলে আসে রবিকে নিয়ে একটা অফিসের সামনে। যে অফিসের সামনে অনেক সিকিউরিটি ছিল। সিকিউরিটিগুলো আকাশকে অনেক ভালো করে চিনে, সেজন্য ওরা আকাশকে কোনোভাবেই আর আটকায়নি। রবিকে নিয়ে সরাসরি চলে আসে ওই এজেন্সির প্রধানের কাছে। উনিও আকাশকে এতগুলো মাসের পর দেখে অবাক হয়। আকাশ, তুমি এখানে, তাও এতগুলো মাস পরে? আমি কেন এসেছি তার পরে বলতেছি। আগে বলুন তো একে চিনতে পারেন কি না? কে এটা? ভালো করে দেখুন। মেরে তো মুখের থোবড়া পাল্টিয়ে দিয়েছো। ওখানে থাকা পানি দিয়ে মুখটা ধুয়ে দেয় রবির। এরপর রবিক চৌধুরীর সামনে রবির মুখটা রাখে। দেখুন তো এখন চিনতে পারছেন কি না? এটা তো রবি, কিন্তু ও জীবিত কেন? আমি ওই দিন আপনাকে অনেকবার বলেছি, আপনি তো শুনলেন না আমার কোনো কথা। এখন তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? আমি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য এবার আমার চাকরি আবার ফিরিয়ে দিন। তোমার চাকরি ফিরিয়ে দেওয়া তো সম্ভব না। আমি যে কাজ এতদিন দেশের হয়ে করে এসেছি সেই কাজটা যদি এখন আমি দেশের বিরুদ্ধে করি তাহলে কি তা ভালো হবে? এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আকাশ রবিকে ছেড়ে দিল। রবি ওখান থেকে চলে যায়। রবি যাওয়ার পরে একটা কথা বলে যাই স্যার, আমাকে যখন নেবেন না আপনি তখন আমি এখন থেকে আপনার বিরুদ্ধে কাজ করে যাব। আপনি সাথে আপনার এই টিম কেউই আমার কোনো ক্ষতিও করতে পারবেন না, কথাটা বলে গেলাম আমি। আকাশ, বোঝার চেষ্টা করো। এইদিকে কোনো লাভ হলো না। আকাশ তো ওর মতো করে চলে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন কি থেকে কি হয়ে গেল। তাহলে আপনাদের 3 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে আকাশ কি করত আর কিভাবে আকাশের সাথে রফিক চৌধুরী যোগাযোগ হয়েছিল, তা আপনারা সবটা জানতে পারবেন। 3 বছর আগে রফিক চৌধুরী একটা সরকারি এজেন্সিতে চাকরি করে, যাদের কাজ হচ্ছে বড় বড় সব কোম্পানি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সিকিউরিটি দেওয়া। এক কথায় হ্যাকিংয়ের হাত থেকে সব ওয়েবসাইটগুলোকে রক্ষা করা ওনার দায়িত্ব। উনি যে কাজটা করে ওটা মূলত সরকারি। তবে রফিক চৌধুরীর আরেকটা পরিচয় আছে, যে পরিচয় আপনার পরে জানতে পারবেন। আপাতত ওখান থেকে কাহিনী শুরু করি কিছুক্ষণ পরে। স্যার, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হলো?
স্যার, কেউ তো আমাদেরই ওপর অ্যাটাক করার চেষ্টা করে চলেছে। কেউ হয়তো নতুন হ্যাকিং শিখতেছে। আমার তো তেমন কিছু মনে হয় না। তাহলে খোঁজ নাও, কোথা থেকে এটা হচ্ছে। ঠিক আছে স্যার, খোঁজ নিচ্ছি। 10 মিনিট পরে স্যার, খোঁজ তো পেয়েছি, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? ও নিজে ওর লোকেশন আমাদের দিল। ও কি পাগল নাকি? আমার থেকে তো তেমনই কিছু মনে হচ্ছে। একটা কাজ করো, লোকেশন আমাকে পাঠাও। আমি ওখানে কয়েকজন পুলিশ পাঠিয়ে ওটাকে ভালো করে কয়েকটা মার খাইয়ে নিই। স্যার, ও তো বলতেছে এরকমটা মোটেও যেন না করি। আমি তোমাকে মাত্র কথাগুলো বলেছি, তাহলে ও জানলো কি করে? মনে হয় ও আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে ক্যামেরায় রেকর্ডের মাধ্যমে। ওকে জিজ্ঞেস করো ও কি চায়। জি স্যার, জিজ্ঞাসা করতেছি। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি জিজ্ঞেস করো। অনেক সময়ের পরে কর্মচারীগুলো কন্টাক্ট করে, কিছু কথা বলতে থাকে। এদিকে রফিক চৌধুরী ওনার বাসায় চলে আসে, তবে ওনার মুখটা একটু শুকনো, সেজন্য। তোমার মুখ এত শুকনো কেন? আজকে একটা ছেলে আমাদের এজেন্সির ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছিল। তারপর কি হলো? ওদের কাজে লাগিয়ে দিয়েছি। কাল অফিসে যাওয়ার পরে বুঝতে পারবো। এখন খেয়ে শুয়ে পড়ো। পরের দিন রফিক চৌধুরী আসে এজেন্সিতে। উনি এসেই জিজ্ঞেস করতে থাকে, কালকের সে ছেলেটার সাথে কথা কি বলেছো? জি স্যার, বলতেছি তো। কি বলেছে? আমার মনে হয় ছেলেটা একরকম পাগল। কেন কেন? কারণ ছেলেটা আমাদের এজেন্সিতে যোগ দিতে চায়। এত কিছু ছেড়ে আমাদের সাথে কাজ করতে চায়? ওর সাথে দেখা করতে হবে। হতে পারে এটা কোনো শত্রুর চাল হতে পারে। যদি এরকম হয় তাও মানা যায়, কিন্তু ও যেখানে আমাদের সাথে টক্কর দিল সেখানে ওর সাথে তো দেখা করতেই হবে। তাহলে কি ওর কাছে যাবেন, নাকি ওকে আমাদের এখানে আসতে বলবো? আগে ওর সাথে একটা রেস্টুরেন্টে খেতে খেতে আড্ডা দিই। ঠিক আছে, আমি তাহলে কথা বলে নিচ্ছি। ঠিক আছে। 2 দিন পরে রফিক চৌধুরী একটা টিম নিয়ে ওই রেস্টুরেন্টে এসে বসে। যদিও উনি একাই বলে, বাকিদের কাস্টমার হয়ে ওখানে বিভিন্ন টেবিল বসিয়ে দেয়। একটু পরে কালো জ্যাকেট পরা একটা ছেলে এসে বসে পড়ে। কি ব্যাপার, এত দেরি করলে কেন? রাস্তায় জ্যাম অনেক। তাছাড়া আপনি কি করে বুঝলেন এটা আমি ছিলাম? এতগুলো টেবিল খালি থাকার পরেও তুমি আমারই সামনে বসেছো, সেজন্য শিওর হলাম তুমি সেই ছেলে। কিন্তু তুমি কি করে আমাকে চিনলে? আসলে আপনি রেস্টুরেন্টে ঢোকার আগে, অনেক আগেই আমি এখানে এসেছি। আমি নজর রাখছিলাম। তাছাড়া আমি জানি আপনি কখনো একা আসবেন না। তার উপর আপনি এখানে মোট 14 জন লোককে নিয়ে এসেছেন। যখন আপনি গাড়ি থেকে নেমেছেন তখনই আমি লক্ষ্য করেছি ব্যাপারটা। সেজন্য আমি খেয়াল করলাম আপনি সবাইকে ডিরেকশন দিচ্ছিলেন। তখনই বুঝে গেছি আপনি ওদের বস। সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। তা তোমার বাকি সাথীরা কোথায়? আমি একাই কাজ করি, আমার নেই কোনো সাথী। তুমি একা এত কিছু করো কি করে? ছোটবেলা থেকেই আমি এরকম করতাম। তাছাড়া আমার যতটুকু মেধা আছে ততটুকু মেধা দিয়ে আমি আপনাদের অর্গানাইজেশনের যে কোনো কিছু হ্যাক করে আপনাদের অচল করে দিতে পারি। তাই নাকি? তাহলে আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। যদি তুমি তোমার ব্যক্তিত্ব লুকিয়ে রেখে আমাদের অর্গানিজমের সকল সার্ভার ডাউন করে দিতে পারো, তাহলে তোমাকে চাকরি দেব। এরপর কি? তোমার সম্পর্কে খোঁজ নেব। যদি তোমার রেকর্ড ভালো হয় তাহলে তোমাকে আমাদের অফিসে আসতে বলবো। সত্যি বলছেন তো? সত্যি বলছি। সেজন্য আগে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে। তাহলে আমি এখান থেকে হ্যাক করা শুরু করলাম। ঠিক আছে, করো তাহলে। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে অনেকটা কাজ করে নেয়। 20 মিনিট পরে একটা কল আসে রফিক চৌধুরীর মোবাইলে। কলটা রিসিভ করুন। রফিক চৌধুরী কল রিসিভ করে কথা বলতে থাকে। কিভাবে হলো? জানি না স্যার, হঠাৎ করে আমাদের কোনো কিছুই কাজ করছে না। আমাদেরকে ও হ্যাক করার চেষ্টা করছে। ওর লোকেশন বের করো। ওটাই তো সম্ভব না। ওর কোনো লোকেশন আছে তা বুঝতে পারছি না, কেননা ওখানে প্রতি সেকেন্ডে লোকেশন 3 বার করে চেঞ্জ হচ্ছে। কোনোভাবে লোকেশন বের করা যাচ্ছে না। ঠিক আছে, 2 মিনিট কল হোল্ড করো। জি স্যার। এবার সবকিছু তুমি ঠিক করে দাও। 2 মিনিট সময় দিন, আমি ঠিক করে দিচ্ছি।
2 মিনিটে সব কিছু ঠিক করে দেয়। এতে রফিক চৌধুরী আকাশের ট্যালেন্ট দেখে অবাক হয়। তোমার এই দিকটা তো ঠিক আছে, এবার তোমার পরিচয় দাও, আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবো। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। এ বলে আকাশ তো চলে যায়। এদিকে রফিক চৌধুরী চলে আসে এজেন্সিতে। উনি এসেই এই অ্যাড্রেস আর এটা হচ্ছে ছেলেটার ছবি, যত লোক লাগে লাগুক, এই ছেলেটার পুরো ডিটেলস আমার লাগবে, কি করে কার সাথে মিশে, 2 দিনের ভেতর আমার সব তথ্য লাগবে। ঠিক আছে স্যার, ব্যবস্থা করতেছি। এদিকে আকাশ বাসে আসে। ওর বাবা মা বসে আছে পাশেই। তখন রাত হয়েছিল, সেজন্য। কোথায় ছিলি এতক্ষণ? বাবা, আমার একটু কাজ ছিল। তোর মতো বেকার ছেলের কি কাজ থাকবে আমাকে বলতো? তুমি ছেলেটাকে এভাবে বকা দিচ্ছ কেন? বকা দিব না তো কি করব? ওকে পড়াশোনা করতে বলেছি, ভর্তি হওয়ার পরে ঠিক মতো কলেজ যায় না, সারাক্ষণ বাইরে ঘুরে বেড়ায়। আমার ডলার দিয়ে এই পরিবারের এখনো সংসার চলে। আমি মারা গেলে তো ওর তোমাকে না খাইয়েই মেরে ফেলবে। এভাবে বলো না, ও তো চেষ্টা করতেছে। এটাকে চেষ্টা বলে না। ওর মতো ছেলে রোজগার করে তার বাবা মাকে দেখাশোনা করে, সংসারের হাল ধরে, কিন্তু ও এখনো কিছুই করতে পারছে না। বাবা, আমি যাই করি না কেন, একটা সময় তোমরা আমার জন্যই দেখবে, সব সুখ দেখতে পারবে। ততদিনে আমরা জীবিত থাকতে পারবো তো? আমাকে কিছুদিন সময় দাও, তারপর আমি দেখো কি করি। ঠিক আছে, দেখতেছি। এদিকে রফিক চৌধুরী আকাশের ব্যাপারে খোঁজ নিতে থাকে। কয়েকদিন পরে উনি আকাশকে ওনার এজেন্সিতে আসার জন্য বলে। এতে আকাশ তো অনেক খুশি হয়, সেজন্য চলে আসে ওখানে। ওয়েলকাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো? এখানে ঢুকতে কার্ড লাগে, সে কার্ড তো ছিল না, সেজন্য সময় তো লাগবেই। তাহলে তুমি ঢুকলে কি করে? একজন হ্যাকার হয়ে যদি সামান্য এই কাজটুকু করতে না পারি, তাহলে আর কেন এখানে আসলাম? তাহলে তুমি কাজে লেগে পড়ো এখন। ঠিক আছে। এদিকে আকাশ ওর মতো করে কাজ করতে থাকে। এইদিকে আকাশ কাজের ঢোকার 3 দিন পরে হঠাৎ করে রফিক চৌধুরী রাতে এজেন্সিতে আসে ওনাকে দেখে। ঠিক আছে স্যার, আপনি এখানে কেন? আমাদের এখানে সাইবার হামলা হবে। তাহলে তো আমাদের সবকিছু বন্ধ করে রাখা উচিত এখন। আমরা যদি বন্ধ করে রাখি তাহলে ওরা ব্যাংক আর অন্যান্য সব জায়গায় হামলা করবে। কিন্তু ওরা কতজন মিলে হামলা করবে, আমরা কি পারবো ওদের সাথে? আমরা পারবো, কিন্তু আমি শুনেছি 5-6টা দেশের হ্যাকার মিলে এসব হামলা করবে। কিন্তু স্যার, এতগুলো লোক মিলে তো আমাদের সহজে হারাতে পারবে। 5-6টা দেশ মিলে হামলা করলে তো প্রায় এখানে 250 থেকে 300 জন লোক একসাথে আমাদের উপরে হামলা করবে, আর আমরা মাত্র 30 জন এখানে। আচ্ছা, তোমাকে দেখতেছি, কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। ওরা তো দিনের বেলায় ডিউটি। ও থাকলে একটু ভালো হতো। আচ্ছা, আমরা আগে দেখি কতটুকু ওদের সাথে মোকাবেলা করতে পারি। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে আমরা সবাই রেডি হয়ে থাকি ওরা অ্যাটাক করার আগে। তোমরা সমস্ত কিছু একবার চেক করে নাও। সব কিছু ঠিক আছে, আমাদের কাছে তো অ্যাডভান্স টেকনোলজি, সাথে ফায়ার ওয়াল প্রোটেক্ট আছে। জানি। এখন দেখো কতটুকু কি করতে পারো। কিন্তু স্যার, ওরা এই অ্যাটাক কেন করতে চাইছে? ওরা চাচ্ছে আমাদের উপর হামলা করবে, সাথে আমাদের ব্যাংকগুলোর ডলারও লুটপাট করে নিবে। কিন্তু স্যার, সেটা কিভাবে? ওরা 4-5টা টিম আমাদের অ্যাটাক করে আমাদের ব্যস্ত রাখবে, অন্য 2টা টিম ব্যাংকে হামলা করবে। এতে আমরা যদি ব্যাংক সামলাতে যাই তাহলে এইদিকে অ্যাটাক করবে। এক কথায় আমাদের 2 দিকে সামলাতে হবে। এদিকে ওনার তো কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ কি করে তা জেনে আসি। এত রাতে তুই ঘুমাসনি? সারাদিন তো শুধু ঘুরে বেড়াস, একটু সংসারের বাজার তো করতে পারিস। বাবা, আমি অফিসে চাকরি পেয়েছি। সত্যি বলছিস তো? হ্যাঁ বাবা, সেই জন্য তো দিনে বাসায় থাকি না, বেশিরভাগ সময় আমি বাইরে থাকি। আল্লাহ তাহলে এতগুলো বছর পরে আমাদের দিকে মুখ চেয়ে তাকালো। আচ্ছা, তুই তাহলে রেস্ট কর। ঠিক আছে। বহু বছর পরে আকাশ ওর বাবার মুখে হাসি দেখলো। আসলে আকাশের পরিবার অনেক গরিব ছিল, সেজন্য এরকমটা হচ্ছে।
আকাশ চাইলেই ব্যাংক থেকে অনেক ডলার চুরি করতে পারে, কিন্তু তাও করে না। তবে অনেক ডলারই চুরি করেছে, যেসব ডলারের কোনো মালিক নেই। এখন হয়তো বলবেন এটা কেমন কথা, অ্যাকাউন্ট আছে তখন মালিক তো থাকারই কথা, তাহলে মালিক কোথায় গেল? আসলে ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাকাউন্ট থাকে, এদের মধ্যে অনেকেই তো মারা যায়, তারা নমিনি কাকে দেয় সেটাও জানে না। আবার অনেকেই তো অ্যাকাউন্ট আছে সেটাও ভুলে গেছে, সেজন্য আকাশ খুঁজে খুঁজে ওইসব অ্যাকাউন্ট থেকে ডলার চুরি করে। যেসব অ্যাকাউন্ট 4-5 বছর ধরে ওই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করেনি, এসব অ্যাকাউন্ট থেকে ডলার সরিয়ে রাখে। কিছুক্ষণ পরে আকাশ তো মোবাইলে দেখতে থাকে অন্যদিকে। স্যার, ওরা তো অ্যাটাক করা শুরু করে দিয়েছে। একটা কাজ করো তাহলে। কি কাজ স্যার? কিছু লোক এই দিকটা সামলাও, আবার কিছু লোক ব্যাংকগুলো সামলাও। কোনো না কোনো প্রতিটা ব্যাংক এখন অফ, সেজন্য ওরা অ্যাটাক এখনই করবে, সেজন্য সবাই সাবধানে করবে। জি স্যার। এইদিকে ওদের উপরে অ্যাটাক হতে থাকে। এভাবে 3 ঘন্টা কেটে যায়, কিন্তু কোনোভাবে ওরা অ্যাটাক করা থামাচ্ছে না। এরা তো কোনোভাবেই মানছে না। সেটাই তো দেখছি, রাত 3টা বাজে, ওরা দেখে নিজেরাও ঘুমাবে না, আবার আমাকেও ঘুমাতে দিবে না। এখন তাহলে কি করা যায়? এভাবে দেখতে থাকো, যদি বেশি সমস্যা মনে করো তাহলে আমি আকাশকে কল করে আনিয়ে দিচ্ছি। জি স্যার, তাই করুন। ওরা আরও 1 ঘন্টা দেখতে থাকে, কিন্তু ওরা অ্যাটাক বন্ধ করার কোনো নামই নিচ্ছে না। সেজন্য রফিক চৌধুরী আকাশকে কল দিয়ে সবটা বলে। আমি তো বাসায় বসে কাজটা করতে পারি। কিন্তু বাসায় তুমি নেট স্পিড তেমন একটা ভালো তো পাবে না। এখন তাহলে উপায় কি? এত রাতে আমি আসবো কি করে? 10 মিনিটের মধ্যে গাড়ি তোমার বাসার নিচে এসে পড়বে। কি বলেন, এত তাড়াতাড়ি? আমি গাড়ি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, এখন তুমি তোমার সবটা নিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে স্যার। এদিকে 10 মিনিটে গাড়ি এসে যায়। অন্যদিকে আকাশও রেডি হয়ে গাড়িতে বসে পড়ে। 20 মিনিট পরে এজেন্সিতে আসে। ওরা কি চাইছে? আমরা ওদের ব্যস্ত রাখি, তুমি ওদের উপর একাই হামলা করো তাহলে। ঠিক আছে, তাই করতেছি। এরপর আকাশ ওদের হামলা করতে থাকে। এক একে মোটামুটি অনেকেই ভাইরাস পাঠিয়ে দেয়, যে ভাইরাস কম্পিউটারকে পুরো অচল করে দেয়, যা আকাশ নিজে বানিয়েছে। এই সেই ভাইরাস ডেভিলকেও পাঠায়। তখনই বস, এটা কি হচ্ছে একটু দেখুন। কোথায় কি হচ্ছে? আমাদের কম্পিউটারগুলো হ্যাং করা শুরু করে দিয়েছে। এটা কি করে সম্ভব? সেটাই তো বুঝতে পারছি না, কেউ মনে হয় আমাদের ইচ্ছে করে ভাইরাস পাঠিয়ে দিয়েছে। ইচ্ছে করে পাঠাবে কিভাবে? আমরা যদি ডাউনলোড বা ডেটা যদি ওখান থেকে নেওয়ার অপশন না চালু করি? আসলে বস, আমরা তো চালু করে রেখেছি। কেন করলে এটা? বস, যদি নাই করতাম তাহলে তো আমরা ওদের এতগুলো ডাটা নিতে পারতাম না। কিন্তু এখন কি লাভ হলো? সে ঘুরে ফিরে লস তো সব আমাদেরই হচ্ছে। এটাই তো দেখতে পাচ্ছি। এখন তাহলে তাড়াতাড়ি করে সব বন্ধ রাখো। বন্ধ যে করব, কোনো কাজই তো করছে না। মনে হচ্ছে অনেকগুলো ভাইরাস দিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। লাইন সরাসরি অফ করো। ঠিক আছে বস। ওরা লাইন অফ করে দেয়, কেননা এত পরিমাণে ভাইরাস ওদের কম্পিউটারে চলে এসেছে যে ভাইরাসের কারণে ওদের সব কিছু অচল হয়ে পড়েছিল। এইদিকে স্যার, একজনে তো চলে গেছে। কে কোথায় গেছে? যে এতক্ষণ ধরে হ্যাক করতেছিল আমাদের। আকাশ যে ভাইরাস পাঠিয়েছে সেগুলোর কারণে ওরা কিছুই করতে পারেনি। এখন তাহলে বাকিদেরও পাঠাতে থাকো ভাইরাস। 1 ঘন্টা লাগবে, একসাথে সবাইকে পাঠাবো। যা করার তাড়াতাড়ি করো। এইদিকে আকাশ অনেক তাড়াতাড়ি করে সবাইকে ভাইরাসগুলো পাঠাতে থাকে। ভাইরাস ওদের কম্পিউটারে আসা মাত্রই ওদের কম্পিউটার এক এক করে হ্যাং হতে শুরু করে। এতে তো বাকিরাও বুঝতে পারছে না কি হচ্ছে, তাই ওরাও হ্যাক করা অফ করে দেয়। যাক বাঁচলাম। তা আকাশ, আমরা তো এতক্ষণ ধরে ওদের অনেক ভাইরাস দিয়েছি, কিন্তু ওইসব ভাইরাসে ওদের উপর কোনো কাজ কেন করলো না? সব ভাইরাস তো এক না। এটা অবশ্যই ঠিক বলেছো। তুমি তাহলে এখন যেতে পারো বাসায়। লাগবে না স্যার, এখন বাসায় ফিরে আবার 10টায় আসতে হবে, হাতে আর 2 ঘন্টা সময়। আচ্ছা, তুমি তাহলে থেকে যাও, আপাতত রেস্ট রুমে এসো, রেস্ট করে নাও। ঠিক আছে। বাকিদের মধ্যে কেউ রেস্ট নিতে চাইলে ওখানে যেতে পারো, আমিও বাসায় যাচ্ছি।
এইদিকে রফিক চৌধুরী বাসায় ফিরে আসে, ওনাকে বাসায় দেখে। আজকে থেকে গেলেই তো পারতে। কি করব বলো, কাজ যে অনেক ছিল। কি এমন কাজ ছিল শুনি? আরে কয়েকজন হ্যাকার মিলে আমাদের সার্ভারে অ্যাটাক করেছিল। কি বলো? পরে কি করছো? পরে সবাই মিলে মোকাবেলা করতে করতে এতটা সময় লেগে গেল। সারা রাত তো জেগেছিলে। একটা কাজ করো, এখন ঘুমাও। আমি তো ঘুমানোর জন্য এসেছি। তাহলে খাবার খেয়ে ঘুমাও। এইদিকে রফিক চৌধুরী তো ঘুমায়। দুপুরবেলা আকাশ অফিস থেকে বাসায় আসে তখন। কিরে, তুই রাতে কোথায় গিয়েছিস? বাবা, কাজ ছিল অফিসে। তাই বলে এত রাতে কাজ? কি করব বলো, অফিসের কাজ কখন থেকে বসে তার কোনো ঠিকানা নেই। ঠিক আছে, গোসল করে নে, তারপর আমরা বাজারে যাব। বাজারে কেন? কিছু সবজি কিনতে হবে, তাছাড়া বাসায় বাজার নেই। বাজার তো করতে হবে। আগে বললে তো আমি ডলার নিয়ে আসতাম। আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। এদিকে ওনারা বাজারে আসে। বাজার করার সময় আকাশ ওর বাবার সাথে ছিল। কিছুক্ষণ পরে আকাশ ওর বাবাকে বাসায় পাঠিয়ে দেয় ট্যাক্সি করে। কিছুক্ষণ পরে আকাশ একা একা ফিরছিল, তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। সেজন্য ওখানেই দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে রবি নেমে আকাশের কাছে আসে। তোর সাহস তো অনেক বেশি, তুই জানিস আমি কে? তুই কে তা আমি জেনে কি করব? তোর কি ভয় লাগছে না? আমার কেন ভয় লাগবে? তোকে আমি দেখে নিব। এখন আমার কাজ আছে বলে তোকে আজকে ছেড়ে দিলাম, নয়তো এখানেই তোকে মেরে আমি হসপিটাল পাঠিয়ে দিতাম। তারপর যত খরচ পড়ে সব দিয়ে আসতাম। তোর মনে হচ্ছে অনেক ডলার? কেন? তা নগদে পেমেন্ট করবি নাকি কার্ডে? আমরা কার্ড ছাড়া চলি না, বুঝলি? বুঝলাম না, যা বোঝার। এদিকে রবি কার্ড বের করে আকাশের সামনে নাড়াতে থাকে। ততক্ষণে আকাশ কার্ডে থাকা কোড নাম্বার মুখস্থ করে নেয়। এইদিকে রবি কিছু না বলে চলে যায়। এদিকে রবি ওর কাজে যায়। আকাশ ওর বাসায় চলে আসে। এসে ওই কার্ডে থাকা নাম্বার দিয়ে ব্যাংকের সার্ভার হ্যাক করে, সবগুলো ডলার হ্যাক করে আকাশ একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টে ডলারগুলো পাঠায়। তারপর ওই অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে নিয়ে আসে ডলারগুলো। এদিকে রবি যখন মেসেজ আসে তখনই। এ কি, আমার অ্যাকাউন্টে সব ডলার কোথায় গেল? কি হয়েছে রবি? বাবা, আমার অ্যাকাউন্ট তো খালি। কি বলছিস? তুই এতগুলো ডলার কখন খরচ করলে? আব্বু, আমার তো মনে হয় কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিল। অ্যাকাউন্ট বললেই কি হ্যাক করা যায় নাকি? আমারও সেম প্রশ্ন। আমি তো এখানে 2 ঘন্টা ধরে, আমি তো বাইরেও যাইনি, অথচ দেখো আমার অ্যাকাউন্টে মাত্র মেসেজ আসলো। দাঁড়া, আমি পুলিশের কাছে যাচ্ছি, তুইও আমার সাথে আয়। ঠিক আছে, চলো তাহলে। ওরা বের হয়ে আসে পুলিশ স্টেশনে। এরপর সব কিছু বলতে থাকে। উনি সবটা শুনে। আপনারা ট্রেস করে যান, আমি দেখতেছি ব্যাপারটা। যা করার তাড়াতাড়ি করুন। জি, দেখতেছি। এদিকে পুলিশ অফিসার এসে রফিক চৌধুরীকে জানায় বিষয়টা। উনি অনেক চেষ্টা করে খোঁজ নিতে পারেননি অ্যাকাউন্ট থেকে কে নিল ডলারগুলো। একটু পরে। কি বুঝলেন স্যার? রবির অ্যাকাউন্ট থেকে এক একটা অ্যাকাউন্টে ডলার নেওয়া হয়েছিল, কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাকাউন্টে ডলার নেওয়া হয়েছে সেটা জানা যাচ্ছে না কেনভাবেই। আচ্ছা, চলি তাহলে। এদিকে পুলিশ অফিসার চলে আসে রবির বাবার কাছে। এসে ওনাদের সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে। কি বলছেন? ওনারা এজেন্সি আর হ্যাকার হয়েও কিছু করতে পারছে না? ওনারা তো বলল যারা এই কাজটা করতেছে তারা অনেক পাওয়ারফুল হ্যাকার, সেজন্য ওনারা কিছু করতে পারবে না। রবি, তুই কি কাউকে তোর কোড দেখিয়েছিলি? আব্বু, একটা ছেলের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। ওর সামনে আমি কার্ডটা বের করে একটু নাড়িয়েছিলাম, কিন্তু ওই ছেলে কীভাবে হ্যাক করবে সেটা তো আর জানি না। এদিকে দিন যেতে থাকে। আকাশ ওর কাজ ভালো করে করতে থাকে। কয়েকটা দিন পরে রবির সাথে আবারও আকাশের দেখা হয়, তবে এবার রবি আকাশের কিছু ছবি উঠিয়ে নেয়। অন্যদিকে রফিক চৌধুরী ওনার বাসায় আসে তখন। আচ্ছা শুনো, তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? আমাদের মেয়ে কল দিল তো। কি বলছো? বলল মোটামুটি আর 1.5 বছর পরে ও ফিরে আসবে। এরপর এখানকার একটা ভার্সিটিতে ওকে ভর্তি করিয়ে দিব। আচ্ছা, আগেও আসুক। ঠিক আছে। এদিকে আকাশ আজকে কাজ শেষ করে ওর বাসায় যেতে থাকে। তখন রবি ওর লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার কাছে।
আকাশ ওদের দেখে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা এখানে কেন? এসেছি তোকে মারার জন্য। আমি আবার তোমার কি ক্ষতি করেছি? আগে বল, আমার ডলার তুই কোথায় রেখেছিস? তোর ডলার কোথায় সেটা আমি কি করে বলবো? দেখ, আমি শিওর আমার সব ডলার তোর কাছে আছে। দেখ, আমি তোর সাথে ফালতু বকবক করতে পারবো না, সেই জন্য তুই এখন আমাকে যেতে দে, নয়তো মোটেও তোর জন্য ভালো হবে না। দেখছিস আমরা কতজন আছি এখানে। তো আমি কি করব? কি করবি মানে? যা করার আমরা করব। ওই তোরা মার শালাকে। এদিকে রবির লোকজন আকাশকে আসে মারার জন্য। ওরা আকাশকে মারতে থাকে। এইদিকে আকাশও ওদের মোটামুটি কিছুক্ষণ মারতে থাকে। এইদিকে এবার রবি বন্দুক বের করে আসে আকাশকে মারার জন্য। এবার তুই পালাবি কোথায়? দেখো রবি, কাজটা কিন্তু ভালো করছো না। কোনটা ভালো আর কোনটা খারাপ এখন আমি তোর থেকে সেটা শিখতে যাব? দেখ রবি, গুলি কিন্তু বের হয়ে যাবে। এইদিকে রবি আর আকাশের মধ্যে এবার হাতাহাতি হতে থাকে। এইদিকে হাতাহাতির মধ্যে গুলি লেগে যায় রবির। এতে আকাশ রবিকে ওখানে রেখেই ওখান থেকে চলে আসে। এদিকে রবির কিছু লোক ওকে নিয়ে হসপিটালে যায়। এইদিকে জাফর ওখানে খবর পেয়ে চলে আসে। উনি এসে ডক্টরের সাথে কথা বলতে থাকে। আমার ছেলে এখন কেমন আছে? গুলি লেগেছিল, আমরা সেটা বের করেছি, এখন সুস্থ হতে 1-2 সপ্তাহ লাগবে। আচ্ছা, একটা কাজ করতে পারবেন? কি কাজ? জাফর ডক্টরকে কিছু কথা বলতে থাকে। উনি সবটা শুনে। এতে আমার লাভ কি হবে শুনি? কত ডলার চান আপনি? যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে। এদিকে পুলিশ এসে আকাশকে গ্রেফতার করে। তখন ওর বাবা মা ওর সামনে ছিল। কি করেছে আমার ছেলে? আপনার ছেলে একজনকে মেরে ফেলেছে। এটা হতে পারে না। আপনাদের কোনো কিছু বলার থাকলে উকিলের সাথে কথা বলুন। এই বলে ওনারা আকাশকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এইদিকে কিছুক্ষণ পরে আকাশের বাবা মা দুজনেই আসে ওখানে। কি হয়েছে আকাশ, বলতো? আকাশ ওর বাবাকে ওই ঘটনাগুলো বলতে থাকে। উনি সবটা শুনে। এখন তোকে বের করব কিভাবে এখান থেকে? আমার তো অনেক চিন্তা হচ্ছে, ওরা আকাশের ক্ষতি করে বসবে না তো? কোনো চিন্তা করো না, দেখবে আমার কিছুই হবে না। তাই যেন হয়। আব্বু, তোমার ফোনটা দাও, আমি একজনকে কল দিব। কাকে দিবে কল? তুমি দাও তো আগে। মোবাইল নিয়ে রফিক চৌধুরীকে কল দেয়। কল দিয়ে সবটা বলে, সাথে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ যেন সংগ্রহ করে থাকে। সবটা বলতে থাকে, তারপর ফোন কেটে দেয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখবে ঠিকই এখান থেকে বের হব। কি আর করার। এইদিকে রফিক চৌধুরী সিসিটিভি ফুটেজে দেখতে থাকে। উনি সবটা দেখে বুঝতে পারে ওখানে আকাশের তেমন কোনো দোষ নেই। সেজন্য উনি আকাশের বেল অর্ডার করার জন্য কোর্টে আসে। কিন্তু কোর্টে জাফর ইকবাল আগে থেকে সবটা ব্যবস্থা নিয়ে রেখেছে, কেননা মোটামুটি কোনো উকিল বেল করতে রাজি না। এইদিকে পরের দিন আকাশকে নিয়ে কোর্টে আসা হলো। হ্যাঁ, ও আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি ওর ফাঁসি চাই। ও যে খুনটা করছে তার কোনো প্রমাণ আছে কি? আমি কিছু বলতে চাই। আপনি কে? আমার কাছে একটা ভিডিও আছে, ওটা দেখলেই বুঝতে পারবেন। রফিক চৌধুরী ভিডিও চালাতে থাকে। ভিডিওর মধ্যে কার চাপ লেগে গুলি বের হয়েছে তা বোঝা যাচ্ছে না। এখানে তো ক্লিয়ার হচ্ছে না। দেখুন, রবি প্রথমে আকাশকে মারার জন্য এসেছে ওর লোক নিয়ে। তাহলে আকাশ আর রবির মধ্যে শেষ পর্যন্ত লড়াই হয় আর এতে রবি মারা যায়। কিন্তু রবিকে যে আকাশে মেরেছে সেটাও তো বলা মুশকিল। সেটা অবশ্যই ঠিক বলছেন। সেজন্য আমি চাই আপনি আকাশকে এই কেস থেকে মুক্তি করে দিন। কিন্তু এই কেমন নেই? আমি আমার ছেলেকেও হারালাম, আবার তার হত্যাকারীরও কোনো বিচার হবে না। এটা কেমন কথা? বুঝতে পেরেছি আপনার কথা, সেজন্য আমি একটা উপায় বলতেছি। যেহেতু এই কেসে রবি আগে আকাশকে মারতে চেয়েছিল, সেখানে রবি প্রথম অপরাধী, কিন্তু রবি তো বেঁচে নেই। আবার রবিকে যে আকাশই মেরেছে সেটাও 100% বলা যায় না। আবার আকাশকে ছেড়ে দিলেও রবির মৃত্যুর বিচার ঠিকমতো হয় না। সেজন্য সব দিক থেকে বিবেচনা করে আকাশকে 1.5 বছরের জন্য জেল দেওয়া হলো। এদিকে বিচার জাফর ইকবালের পছন্দ হলো না। এদিকে আকাশের বাবা মতো কান্না করতে থাকে, কেননা এছাড়া ওনাদের আর কিছুই করে নেই। এদিকে আকাশকে থানায় নিয়ে আসা হয়। সেখানে ওর বাবা মাও ছিল। এটা কি হয়ে গেল আমার ছেলের সাথে? এমনিতে আমাদের অভাবের সংসার, তার উপর তুইও যদি থাকিস না তাহলে কিভাবে কি হবে? 1.5 বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে।
তোমরা নিজেদের খেয়াল রাখিও। তোমরা এখন বাসায় যাও। ওনারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে রফিক চৌধুরী আসে ওনাকে দেখার পরে। স্যার, আপনি এসেছেন? পারলাম না কোনো কিছুই করতে তোমার জন্য। তাও ভিডিওটা ছিল বলে এই সাজা হয়েছে, নয়তো আমাকে যে আর কত কাল থাকতে হতো কে জানে। তোমাকে যা বলার জন্য এসেছি, তোমার চাকরি আর নেই। কেন স্যার? তুমি তো জানো তুমি 1.5 বছর জেলেই থাকবে, আর সরকার তোমার জায়গা এভাবে খালি রাখবে না। ওনারা কাউকে না কাউকে আনার ব্যবস্থা করবে। সেজন্য তুমি জেল থেকে বের হলে অন্য কোথাও ব্যবস্থা করে নিও। যদিও আমি এই এজেন্সির প্রধান, কিন্তু আমাকেও তো সরকার রিপোর্ট করতে হয়। দোয়া রইল তোমার উপর। এই বলে উনি চলে আসে ওখান থেকে। এইদিকে আকাশকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এইদিকে যা চাইলাম তা তো হলো না। তা ডক্টর, আমার ছেলেকে এবার ঠিক করে দাও। এখন কোনো চিন্তা করবেন না, ওনাকে আমি 7 দিনের ভিতরে সুস্থ করে তুলবো। আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে ডক্টর। এইদিকে ডক্টর রবিকে সুস্থ করতে থাকে। অন্যদিকে আকাশও কারাগারে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে 1.5 বছর কাটানোর পর আকাশর বাসায় ফিরে আসে। এদিকে আকাশের পরিবারের অবস্থার কথা তো আপনারা জেনেছেন। এখানে আপাতত আমরা অতীত শেষ করি, কেননা এর পরের কাহিনী তো এক পর্ব থেকে দেওয়া আছে, সেজন্য নতুন করে আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। বর্তমান আকাশ এজেন্সি থেকে বের হয়ে আসে রেগে। এইদিকে নিজের বাসায় বসে আছে। তখন ওর বাবা মা আসে, ওনাদের আকাশ সবটা বলে। তাহলে এতগুলো বছর তোকে শুধু শুধু জেলে থাকতে হলো? তা নয় তো কি। এখন কি করবি বল? আমার তো শরীর আর চলছে না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের আমার নতুন বাড়িতে নিয়ে যাব। নতুন বাড়ি বলতে কার বাড়ি? আমার বাড়ি, যে বাড়িটা আমি তোমাদের জন্য বানিয়েছিলাম, কিন্তু জেলে যাওয়ার কারণে তোমাদের নিতে পারিনি। কিন্তু এত ডলার তুই পেলি কোথা থেকে? মা, তোমার ছেলের কাছে এত ডলার আছে যে চাইলে আমি নিজেই একটা ব্যাংক খুলে নিতে পারবো। আমি তোর কথার কোনো কিছু বুঝতে পারছি না। সেসব পরে বলবো, এখন চলো আমার সাথে। এইদিকে ওনাদের নিয়ে আকাশ ওর নতুন বাড়িতে আসে। ওখানে ওর বাবা মাকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। ঘুরে দেখা শেষ হলে তোমরা এখানে থাকো, আমি আসতেছি। ফ্রিজে আর কিচেন রুমে সব রাখা আছে। এই বলে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে দেখে ইরা বসে আছে, সেজন্য ইরার কাছে আসে। তোমার দেখি দেখা সাক্ষাৎ নেই। আমাকে কি খুঁজছিলে? কিন্তু একটা কাজে। আমার সাথে কি কাজ? একটা রেজাল্ট পরিবর্তন করে দিতে হবে। তোমাকে কে বলল আমি এই কাজ করি? আমার বাবা বলেছে। তোমার বাবা আমাকে কি করে চেনে? উনি আমাকে দেখলো কখন? আমাদের একসাথে ছবি ছিল, সেখান থেকেই দেখেছে। এবং বাবা তোমাকে অনেক ভালো করে চেনে। আর আমাকে এটাও বলেছে তুমি নেটের দুনিয়ায় সব কিছুই জানো। এর সাথে বাবা তোমার সম্পর্কে সব কিছু আমাকে বলেছে, A to Z। এই দেখো, উনি আমার বাবা, রফিক চৌধুরী। কথাগুলো শুনে আকাশ অবাক হয়, সাথে ছবি দেখে আরও অবাক হয়, কেননা হ্যাকিং এজেন্সির প্রধানই হচ্ছে ইরার বাবা, যা আকাশ আজকে জানতে পারল। তোমার বাবা তাহলে আমার সম্পর্কে সবই তোমাকে বলেছে? আমি যে কাউকে খুন করে জেল খেটে বের হয়েছিলাম সেটাও কি বলেছে? সবই বলেছে। তাছাড়া তুমি যা করেছো সেটা তোমাকে বাঁচানোর জন্য। তাছাড়া তোমাকে একটা কথা বলতে এসেছি আমি। কি কথা বলো? আই লাভ ইউ আকাশ। এদিকে ইরার মুখে এরকম কথা শুনে আকাশ তো রীতিমতো অনেক অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। এরাও বুঝতে পেরেছে কয়েকদিনের পরিচয়ে এরকমভাবে প্রপোজ করাতে আকাশ একটু শকড হয়ে আছে। তাও আমি তোমাকে বড্ড ভালোবাসি আকাশ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমার বাবা যদি জানে আমি তোমার সাথে রিলেশনে করেছি, তাহলে তো উনি সমস্যা করে বসবে। আসলে বাবা আমাকে তোমার ব্যাপারে এত কিছু বলতো যে আমি তোমাকে ভালো না বেশি থাকতেই পারিনি। পরে আমি বাবাকে সরাসরি বলে দেই, এতে বাবা রাজি হয়েছে। বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাবার সাথে তোমার পরিবার এসে যেন কথা বলে যায়। আচ্ছা, আমি তাহলে বাবা মাকে পাঠিয়ে দিব, আর আজকের উত্তরটা না হয় 500 রাতেই দিব। আচ্ছা, আমি তাহলে চলি। আচ্ছা যাও।
এদিকে ইরা বাসে এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওনারা শোনার পরে ওহ, তাহলে রাজি হয়েছে? হ্যাঁ আব্বু। আচ্ছা, তুমি ওই ছেলের সাথেই কেন ইরার বিয়ে দিতে চাইছো? ওই ছেলের কাহিনী তো সবই তোমাদের বলেছি। যে ছেলের জন্য ওকে জেল খাটতে হয়েছে সেই ছেলে তো জীবিত আছে। তাছাড়া আকাশ হ্যাকিং জগতের কিং। ওকে তো আমি চাইলেও আমার এখানে আনতে পারবো না। সেজন্য আমাকে ও বলেছে ও এখন থেকে আমাদের বিরুদ্ধে হয়ে কাজ করবে। ও যদি এরকমটা করে তাহলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। কিন্তু বিয়ের পর যদি ও সেম কাজটা করে? ওকে আমি করতে দিব না। তাছাড়া আমি ওকে অন্যায় করতে দিব না। ওকে আমি ফিরিয়ে আনবো। ওর এই মেধা ও যেন খারাপ কাজে ইউজ না করে। তোরা যা ভালো মনে করিস কর, কিন্তু সামান্য একটা বিষয়ের জন্য নিজের মেয়েকে এভাবে বিপদে ফেলা কি ঠিক হবে? তাছাড়া এমনিতেও আকাশ দেখতে অনেক ভালো। কোনো কিছুরই তো কমতি নেই ওর মধ্যে। তারপরও একটু ভেবেচিন্তে ডিসিশন নিলে কি হতো না? আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। আচ্ছা, এখন দেখি ওনারা কখন আসে। এদিকে আকাশ ওর বাসে এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওরাও খুশি হয়, কেননা আকাশ যখন নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছে তখন আর সেখানে বসে থাকার কোনো মানে নেই। এইদিকে পরের দিন আকাশ জজের সাথে আসে কথা বলার জন্য। জজ আকাশকে দেখে মোটামুটি চিনতে পারে। এ কি, তুমি এখানে? এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? আপনার ওই কেসের ব্যাপারে মনে আছে কি? সবই মনে আছে। আপনি কি জানেন যাকে মেরে ফেলার অপরাধে আমাকে 1.5 বছর সাজা দিয়েছেন সে রবি এখনও জীবিত আছে? কি বলছো তুমি? জি, আমি ঠিকই বলছি। কিন্তু ওই দিন ডক্টর আর পুলিশ ওরা তো বলছিল রবি মারা গেছে। জাফর ইকবাল ওদের ডলার দিয়ে মিথ্যে বানিয়েছিল, সেই জন্য ওরা সবাই মিথ্যে বলেছিল। রবিকে আমি ভার্সিটিতে দেখলাম, ওকে আমি কিছুটা আঘাতও করেছি। আইন কি নিজের হাতে তুলে নিবে? আমি এসেছি একটা ব্যাপারে এখানে ক্লিয়ার করার জন্য। কোন ব্যাপারটা? রবিকে মেরে ফেলার কারণে আমাকে 1.5 বছর জেল দিয়েছেন। সেই রবি এখন জীবিত আছে। আমি যদি ওকে আবারও মেরে ফেলি তাহলে কি আমার দ্বিতীয়বার কি কোনো সাজা হবে? একটা লোককে মেরে ফেলার জন্য তোমার তো সাজা যখন হয়েছে, তখন সে লোক যদি পরবর্তীতে জীবিত থাকে তাহলে তাকে দ্বিতীয়বার তুমি মেরে ফেলো, তাহলে তোমার সাজা আর হবে না। কারণ একই লোককে আবার মারার জন্য সাজা হবে না। এই কথাটা একটু লিখে যদি আপনার সাইন করে দিতেন। তুমি কি ওই ছেলেকে মেরে ফেলবে নাকি? যাকে মেরে ফেলার জন্য আমার 1.5 বছর নষ্ট হয়েছে তাকে আমি কেন জীবিত রাখব? হয় আমার 1.5 বছর ফিরিয়ে দিন, তাহলে আমি রবিকে ছেড়ে দিব। আর 1.5 বছর যদি না ফিরিয়ে দিতে পারেন তাহলে আমি রবিকে মেরে ফেলব। জজ কোনো উপায় না পেয়ে একটা কাগজে লিখে ওনার সাইন করে দেয়, সাথে সিল মেরে দেওয়া হয়, যা আকাশ ওর কাছেই রাখে। এবার সুযোগ অনুযায়ী কাজটা করে ফেলে। 2 দিন পরে আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে ইরাদের বাসায়। ওখানে ইরা আর আকাশে বিয়ের কথাবার্তা চলতে থাকে। ওনারা বিয়ের 3 তারিখ ঠিক করে চলে আসে সেখান থেকে। এইদিকে আরও 3 দিন পরে ইরা আসে ভার্সিটিতে, তখন আকাশও ছিল। এইদিকে ইরার সাথে ঈশা ছিল, অন্যদিকে রকি, রনি, রবি ওরাও ছিল আরেকটা দিকে আকাশকে দেখে। ওই দেখ ভাইয়া আসতেছে। কোন দিকে? ডান পাশে একটু তাকা। ইরা তাকিয়ে দেখে আকাশ আসতেছে, সেজন্য ওর পাশে এসে বসে। না ভাইয়া, দাওয়াত তো আমি পেলাম না। ইরা, তুমি কি দাওয়াত দাওনি ওকে? দিলাম তো। ইরা তো দিয়েছে, কিন্তু আপনি তো দিলেন না। একজন দিলেই তো হয়। তাছাড়া ও যদি দাওয়াত দেয় তাহলে তোকে বিয়েতে ডাবল খাবার খেতে হবে। যদি পারিস তাহলে দাওয়াত দিব। না থাক। তুমি এখন বাসায় যাও, আমি রবির সাথে আমার হিসেবটা মিটিয়ে নিচ্ছি। এমনটা করো না, যদি তোমার কোনো ক্ষতি করে বসে ওরা। কিছুই হবে না, তুমি যাও এখন বাসায়। তাছাড়া 3-4 দিন পরেই তো বিয়ে। তোমার এখন আর ভার্সিটিতে আসার কোনো প্রয়োজন নেই। একসাথে বিয়ের পর আসিও। কিন্তু ভাইয়া, ইরাকে ছাড়া আমি একা একা থাকবো কি করে? হীরার বিয়ে হয়ে গেলে তখন ও কি পারবে এভাবে ইরার সাথে থাকতে?
তা তো পারবো না, কিন্তু ও পড়াশুনো শেষ করা পর্যন্ত তো ওর সাথে থাকতে পারবো। বেশি একা লাগলে বাসায় এসে দেখে যাও। আচ্ছা, তাই করব। ওরা চলে যায়। এদিকে আকাশ এসে রবির সামনে দাঁড়ায়। এতে রবি তো এমনিতেই ভয় পেয়ে আছে, কি বলবে বেচারা কিছুই বুঝে উঠতে পারছে না। এই কে তুই এখানে? আমার কি এখানে আসা বারণ আছে? ওই তুই কি ভুলে গেছিস আমরা তোর কি কি ক্ষতি করতে পারি? তোরা এখন অনেক কিছুই মনে রাখবি। কীরকম? আকাশ ওর কোমর থেকে পিস্তল বের করে রবিকে গুলি করে মেরে ফেলে, যা ওরা সবাই দেখে আশ্চর্য হয়ে যায়। এটা কি করলি তুই? কই, কি করলাম আমি? তুই কি মেরে ফেললি? বেশি কথা বললে তোদেরও মেরে ফেলবো। এদিকে আকাশ রকি আর রনিকে কথা শোনাতে থাকে। অন্যদিকে কে বা কারা যেন পুলিশকে কল করে দেয়। এদিকে পুলিশ জাফর ইকবালকে কল দিয়ে ওখানে আসার জন্য বলে, উনিও চলে আসে। এদিকে পুলিশ এসে আকাশকে চারিদিক থেকে ঘিরে দাঁড়ায়। তুই বাঁচতে পারবি না আমাদের হাত থেকে। পালানোর ইচ্ছে থাকলে তো আমি আরও আগেই পালিয়ে যেতাম, এখানে বসে আড্ডা দিতাম না। তা যাক গিয়ে সেসব কথা। তা ওর বাবা কি আসেনি? উনি আসতেছে। এদিকে জাফর ইকবাল রবিকে মৃত দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তা দেখে এ কি করছেন? কি করছে মানে? তুই দেখছিস না আবার ছেলে লাশ পড়ে আছে? কিন্তু আপনার ছেলে তো অনেক বছর আগেই মারা গিয়েছে, তাহলে এখন আবার কিভাবে মারা যাবে? পুলিশ অফিসার চুপ করে থাকবেন নাকি ওকে গ্রেপ্তার করবেন? এদিকে পুলিশ অফিসার আকাশের কাছে আসতেই, এই নিন কাগজ, এটা পড়ে দেখুন। কি আছে এই কাগজে? যদি নাই পড়েন তাহলে বুঝবেন কি করে? পুলিশ অফিসার কাগজ খুলে নিয়ে ভিতর থাকা লেখাগুলো পড়তে থাকে। পরে ওরা চলে যায় ওখান থেকে। তখনই ও কি অ্যারেস্ট না করে চলে যাচ্ছিস কেন? পুলিশ অফিসার জাফর ইকবালকে সবটা বলে। উনি সবটা শোনার পরে, কোর্টের নির্দেশ, এখানে আমার কিছু বলার নেই। আমি আপনাকে সাহায্য করেছি, আমি তো চিন্তায় আছি আমার চাকরি না চলে যায়। এদিকে জাফর তার ছেলের লাশ নিয়ে চলে যায়। অন্যদিকে রকি আর রনি ওখান থেকে আকাশের পাশেই ছিল, তবে ওরা ভয়ে আছে। তোরা এত ভয় পেয়ে আছিস কেন? চোখের সামনে কাউকে মার যেতে দেখলাম, তা গুলি করে, তাহলে ভয় তো লাগবেই। দেখ, আমি জানি তোরা দুজন বেশি ঝামেলার, সেই জন্য চাইলে তোদের দুজনকেও আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারলাম না। আজকের মতো তোদের আমি যেতে দিলাম, কিন্তু এরপর আর এরকমটা হবে না। আমরা তাহলে যাই। যাও তাহলে। এদিকে ওরা তো চলে আসে। অন্যদিকে এরা বাসে এসে ওর বাবা মাকে সবটা বলে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি বাবা। তাহলে তো আকাশকে এবার পুলিশও ধরে নিয়ে যাবে। জানি না কি হবে, তুমি একটা কিছু করো প্লিজ। আচ্ছা, আমি আকাশকে কল দিচ্ছি। রফিক চৌধুরী কল দিয়ে কথা বলতে থাকে। তখনই আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কিন্তু জাফর ইকবাল তো তোমাকে ছেড়ে দিবে না। আমার কোনো ক্ষতি করার আগে আমি ওদের ব্যাংক ব্যালেন্স সব শূন্য করে দিব, যেন উকিল বা কোনো কিছু ধরার জন্য ওদের কাছে ডলারই না থাকে, এবং কি খাওয়ার জন্য আমি কোনো ডলার রাখবো না। কিন্তু পুলিশ কি তোমাকে ছেড়ে দিবে? পুলিশ জানবে কি করে? কেস হলে তো আমাদের কাছেই আসবে, আমরা তো খুঁজে বের করবই। এর আগেও তো রবির অ্যাকাউন্ট আমি খালি করেছিলাম, কই আপনারা তো এত চেষ্টা করেও খুঁজে বের করতে পারেননি কারা করছে এই কাজ। কিন্তু আকাশ, এইগুলো তো অন্যায়। নিজেকে বাঁচানোর জন্য যদি শত্রুপক্ষকে আহত করতে হয়, সেখানে অন্যায়ের কোনো কিছুই নেই। আচ্ছা, তুমিও বিয়ের প্রস্তুতি নাও। ইরাকে আপাতত এখন আর ভার্সিটিতে পাঠাতে হবে না, আমি সময় হলে ওকে নিয়ে আসব। ঠিক আছে। আকাশের সাথে কথা বলে এবার উনি ইরার সাথে কথা বলতে থাকে। ইরা সবটা শোনার পরে, চিন্তা করো না বাবা, আমি সবটা সামলে নিব। যেভাবেই হোক ওকে কোনো খারাপ কাজ করতে দেওয়া যাবে না। ঠিক আছে বাবা, তাই হবে। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকে। এদিকে আকাশ আবিরকেও আসতে বলে। আবিরের পরিচয় আপনারা ভার্সিটির মধ্যে সামান্য একটু পেয়েছেন। এরপর আবির আর ছিল না গল্পের মধ্যে, কিন্তু আবিরকে পুনরায় নিয়ে আসার একটা কারণ আছে। সেই কারণটা আপনারা এই বিয়েতে জানতে পারবেন। এদিকে বরযাত্রী চলে আসে ইরাদের পাশে। গেটের মধ্যে এসা দাঁড়িয়ে আছে আর আকাশের পাশে আবির।
আবির আর ঈশা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। তোর যে শালি আছে সেটা তো আমাকে আগে বলিসনি। ওটা ইরার বান্ধবী। ভার্সিটিতে কি আগে দেখিসনি? মেকআপ করাতে আমি ঠিক চিনতে পারিনি। তাছাড়া আমি তো ওদের সাথে তেমন একটা কথা বলতাম না। তাহলে এখন কথা বল, আমি ভিতরে গেলাম। এদিকে আকাশ ভিতরে যাওয়ার পরে ঈশার আবিরের মধ্যে কথা শুরু হতে থাকে। অনেকটা সময়ের পরে এই যে আয় বলুন না কেন, ডলার না দিলে বন্ধুর বিয়েতে ঢুকতে দিব না। আমার কাছে তো মাত্র $1000 আছে। ওইগুলোই চলবে। আবির থেকে ডলার নিয়ে ওরা দুজনেই কথা বলতে বলতে ভিতরে চলে আসে। এদিকে আকাশ আর ইরান বিয়ে পড়ানো হয়ে আসে। এরপর নিয়ে আসা হলো ইরাকে। রাতের বেলায় ওরা দুজনেই রুমে বসে আছে। আই লাভ ইউ টু ইরা। বাহ, তোমার দেখি মনে আছে। এত সুন্দর বউ পাশে থাকলে ভুলে যাব কি করে বলো? যা, দুষ্টু কোথাকার। এরপর শুরু হলো। এরপর কিছুই শুরু হয়নি, আর শুরু হলেও বলা যাবে না। অন্য কারোর পার্সোনাল কথা শোনা ঠিক না। পরের দিন সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে নাস্তা বানায় সবার জন্য। এইদিকে ডেভিল কল দেয় আকাশকে। কি ব্যাপার, আমাকে কেন কল করেছেন? তা তোমাকে তো বলেছিলাম আমাদের হয়ে কাজ করার জন্য, তো তুমি তো কোনো কিছুই বললে না আমাদের। আমি তো আগেও বলেছি আমি কোনো খারাপ কাজ করব না। কিন্তু ওই দিন তো বলেছিলে। ওই দিনের কথা ভুলে যান। তাছাড়া আমি বলেছি কাজ করব, কিন্তু খারাপ কাজ যে করব আমি তা তো বলিনি। তার মানে তুই তোর বিপদ ডেকে আনছিস। কিন্তু তোরা নিজেরাই জানিস আমার সাথে পাঙ্গা নিলে উল্টো তোদেরই বিপদ। কথাটা শুনে ডেভিল কোনো কিছুই বলেনি। এইদিকে আকাশ নিচে নামে এসে দেখে আকাশের বাবা মা নাস্তা করতেছে, সাথে এরাও। আমাকে রেখেই খাওয়া শুরু করেছো? তুমি তো ঘুমাচ্ছ, তাছাড়া অকারণে কাউকে জাগানোর অভ্যেস নেই। তাই বলে আমার কি খেতে হবে না? এই যে তোমার খিদে পেয়েছে বলে তুমি নিজের ইচ্ছেতে চলে এসেছো তেমনই। আকাশ, আমি বলি কি, বৌমাকে নিয়ে কোথাও কোথাও থেকে ঘুরে আয় কয়েকটা দিনের জন্য। আমার কাছে তো ডলার নেই। মিথ্যে বলবে না, রাতেই তো তুমি বলেছো। আরে ওইগুলো তো মজা করে বলেছিলাম। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমি আমার ডলারেই যাব। সাথে তোমাকেও যেতে হবে। যেতেই কি হবে? হ্যাঁ, যেতেই হবে। সেই জন্য চলো এখন। তাই বলে এখনই? হারি, রুমে তো যাবে। ঠিক আছে চলো তাহলে। এইদিকে ওরা রুমে এসে সবটা গুছিয়ে নেয়। এইদিকে আকাশ টিকিট কেটে নেয়, এখন যাওয়ার অপেক্ষায়। অন্যদিকে আকাশ বসে আছে রুমের মধ্যে। তখন ইরা ওর পাশে বসেছিল। এটা কি করছো বলো তো? হুম হুম। কোনো কাজ তো নেই আমার, সেই জন্য একটা অ্যাকাউন্ট হ্যাক করতেছি। কার অ্যাকাউন্ট এটা? কার আবার? জাফর ইকবালের। তোমাকে না বলেছি এরকম খারাপ কাজ করবে না আর? এটা রবির বাবার অ্যাকাউন্ট। উনি আমার মারার জন্য এই ডলারগুলো খরচ করবে, সেই জন্য আমি ভাবছি এগুলো হ্যাক করে ফেলি, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু এটা তো অন্যায় আকাশ। কিন্তু ও যে ডলারগুলো করেছে সেগুলো তো সব বেআইনিভাবে। তাই বলে তুমি ও এইভাবে তার মতো খারাপ কাজ করবে? আমি যদি এরকমটা না করি তাহলে ও নিজেই সে ডলারগুলো আমাকে মারার পিছনে খরচ করবে। তাছাড়া চিন্তা করো না, আমাকে খুঁজে বের করা ওদের পক্ষে কখনো সম্ভব হবে না, সেই জন্য তুমি মোটেও টেনশন নিও না। কিন্তু একটা কথা বলো, এই কাজ তুমি করো কিভাবে? এখন তোমাকে মুখে বললে তো তুমি কিছুই বুঝবে না, সেই জন্য আমি কাজ করি, তুমি দেখতে থাকো। ঠিক আছে। এদিকে আকাশ কাজ করতে থাকে, অন্যদিকে ইরা সবটা দেখতে ব্যস্ত থাকে। 1 ঘন্টা পর এসে জাফরের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পেরেছে। ওরে আল্লাহ, এত ডলার! সব ডলারই পাপের। এখানে থাকা এখন সব ডলার নিয়ে নিব, তারপর জাফর ইকবাল কোনো কিছুই করতে পারবে না। আচ্ছা, কাজ হলে শুয়ে পড়ো। এদিকে কাজ শেষ করে আকাশ সব কিছু ক্লিয়ার করে নেয়। এদিকে পরের দিন আকাশ বেরিয়ে পড়ে হানিমুনের উদ্দেশ্যে। অন্যদিকে জাফর ব্যাংকে আসে ডলার ওঠানোর জন্য। তখন ওখান থেকে জানায় পুরো অ্যাকাউন্ট খালি, আর অ্যাকাউন্টে ডলারের জন্য অন্য অ্যাকাউন্টে নেওয়া হয়েছে। তারপর ওই অ্যাকাউন্ট নাম্বার নিয়ে জাফর দেখা করে ডেভিলের সাথে।
আরে বন্ধু, কত বছর পরে তোর সাথে দেখা হলো। কি করবো বল, কোনো হারামি আমার অ্যাকাউন্ট থেকে ডলার হ্যাক করে নিয়েছে। তো আগে কেস করে আসতি। সব ডলারই তো কালো। এই ডলারগুলো কিভাবে রোজগার করেছি তার কারণ তো বলতে পারবো না। এখন আমাকে কি করতে হবে বল। ডলারগুলো কিভাবে আবার ফিরিয়ে আনবো সেটা যদি একটু বলতি। চিন্তা করিস না, আমি তো আছি। এই বলে ডেভিল কাজ করা শুরু করে দেয়, কিন্তু যে অ্যাকাউন্টে ডলারগুলো নিয়েছে ওই অ্যাকাউন্ট পুরোই খালি। এক কথায় ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডলার নিয়ে গেছে। তাহলে এই অ্যাকাউন্ট কার নামে এটা তো বলবি আমাকে। বন্ধু, এটা একটা ব্ল্যাক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট কার নামে, এই অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে ডলারগুলো নিয়েছে, এই তথ্য বের করা মোটেও সম্ভব না। এক কথায়, যেই এই কাজটা করেছে সে অনেক চতুর একটা লোক, সেজন্য এই কাজটা করতে পেরেছে। আমার ডলার কি আর খুঁজে পাবো না? না রে বন্ধু, তবে তুই আমার একটা কাজ করে দিতে পারবি। কি কাজ? একটা ছেলেকে কিডন্যাপ করে ওকে আমার কাছে নিয়ে আসতে পারবি কি? নাম কি ছেলের আর ঠিকানাটা বল। নাম আকাশ, ঠিকানা জানি না, দেখতে কেমন তাও জানি না। আকাশ নামে একজনকে তো আমি চিনি। তার ছবি আছে কি ওর? তোকে আমি 2 দিন পরে ছবি পাঠিয়ে দিব। আমিও দেখি এর ভেতরে কোনোভাবে ওর ছবি বের করতে পারি কিনা। ঠিক আছে। এই বলে জাফর চলে আসে। এদিকে এরা আর আকাশের হানিমুন তো চলতে থাকে ভালোই। অন্যদিকে আবির আর এশার সেটিং প্রায় হয়ে এসেছে, কেননা বিয়েতে ওরা কথা বলে সবটা ঠিক করে নেয়। এইদিকে আকাশ দেশের বাইরে তখনই। আচ্ছা, তোমার পরীক্ষা যেন কখন হবে? কেন বলো তো? আগে বলো তো। এই তো 2 মাস বাকি, তা হঠাৎ এই প্রশ্ন কেন? তাহলে আমরা এখানে 1 সপ্তাহ থাকবো। 1 সপ্তাহ মানে? তুমি না বলেছিলে মোটামুটি 20 দিনের মতো থাকবে? তোমার তো পরীক্ষা আছে। মানে কি, পরীক্ষার জন্য হানিমুন নষ্ট করব নাকি? তাহলে তুমি কি চাও? আমরা এখানে মোটামুটি 15 দিনের বেশি থাকবো। এরপর আমরা যেখানে খুশি সেখানেই যাব। পরে তো পড়াশোনার ডাব্বা মারবে। ডাব্বা মারি আর যাই মারি, এমনভাবে বলতেছো মনে হয় তুমি আমাকে পড়াশোনা শেষ করিয়ে আমাকে দিয়ে চাকরি করাবে। চাকরি করানোর জন্য না, দেখো, বাচ্চা সামলানোর জন্য, ওদের কিছু শেখানোর জন্য হলেও তোমাকে পাশ করতে হবে। বাচ্চাদের যতটুকু দরকার আমি এর চেয়ে বেশি পড়াশোনা জানি। চাইলে তো স্কুলের বাচ্চাদেরও শেখাতেও পারি। তাছাড়া কয়েক মাস পরে তো আমি নিজেই বাচ্চার মা হয়ে যাব। তখন দেখে নিও আমি কত কি পারি। আল্লাহই জানে কত কি যে পাবো, তা তো জানি না। আচ্ছা, তুমি তাহলে 15 দিন হানিমুন করেই যাবে। সেটার জন্যই তো এসেছি। তা এত কিছু সহ্য করতে পারবে কি? এমনভাবে বলতেছো মনে হচ্ছে আমি এখানে সব সহ্য করব, পরে আর কিছুই সহ্য করতে হবে না। আচ্ছা, এখন চলো আমরা ঘুরতে বের হই। ঠিক আছে, চলো তাহলে। এদিকে ওরা তো ঘুরতে থাকে। অন্যদিকে জাফর অনেক কিছুর পরে পুলিশ স্টেশন থেকে আকাশের ছবি সংগ্রহ করে। সেই ছবি নিয়ে ডেভিলের কাছে আসে। এই দেখ ওই ছেলেটার ছবি। এটা তো হ্যাকার, ওই ছেলেটা। তুই কি ওকে চিনিস? চিনি মানে? আরে ওই তো তোর ডলার চুরি করেছে। তুই কিভাবে শিওর হচ্ছিস? কেননা এই ছেলে আমাদের দেশের টপ হ্যাকার কিংদের মধ্যে একজন, হ্যাকিং জগতের কিং। ও যদি তোর ডলার নিয়ে থাকে তাহলে আমি শিওর ও ছাড়া আর কেউ তোর এই ডলার ফিরিয়ে দিতে পারবে না। তুই কি ওকে চিনিস আগে থেকে? ডেভিল এবার জাফরকে আকাশের ব্যাপারে বাকি কথাগুলো বলতে থাকে, যা আপনারা জানেন যারা প্রথম থেকে গল্পটা পড়ে এসেছেন। তারা মূলত জানবে। যদি কেউ না বুঝে থাকেন প্রথম থেকে একটু পড়ে আসলেই বুঝতে পারবেন। তার মানে ছেলেটা এতটা সাংঘাতিক? তার বলছি কি, কিন্তু ওকে তো মেরে ফেলতে হবে। কিন্তু আমার কোনো লোক তো মারামারি পারে না। আমার লোকেরা তো পারে। ওদের সাথে আরো কিছু লোক অ্যাড করে নিব, এরপর ওর জীবনটা শেষ করে দিব। তাহলে ডলার আমার থেকে নিয়ে যা। এদিকে ডেভিল জাফর ইকবালকে অনেক ডলার দেয়। সেসব ডলার নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে জাফর চলে আসে ওখান থেকে। অন্যদিকে ইরা আর আকাশের দিন যেতে থাকে ভালোই। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। জাফর অনেক খোঁজ নিতে থাকে আকাশের ব্যাপারে। এদিকে আকাশ তো দেশেই নেই। তার উপর আকাশের সম্পর্কে তেমন কিছুই জানতো না ও। আরও কয়েকটা দিন যাওয়ার পরে জাফর আকাশের সম্পর্কে জানতে পারে, যে তথ্য জাফর ওর মধ্যেই রেখে দেয় কয়েকদিন পরে। আচ্ছা, আমরা বেবি কি এখন নেব নাকি পরে?
আগে নিজে বড় হও, তারপর বেবি নেওয়ার চিন্তা করিও। আমাকে কি তোমার ছোট মনে হয়? হুম হুম। তোমার নিচের দিকে তাকাও, তোমাকে দেখেই তো আমার বাচ্চা বাচ্চা লাগে। আর তুমি যদি এই বয়সে বাচ্চা নাও, তাহলে তুমি নিজেকে সামলাবে নাকি বাচ্চাকে? কি এত বড় কথা আমার বাবা মাও কখনো বলেনি, আর তুমি কি না আমাকে বাচ্চা বলতেছো? আরে এখানে কান্না করার মতো কি হয়েছে? থাকবো না আমি এখানে, চলে যাব বাড়িতে। হুম। বাড়িতে যাও আর জাহান্নামে যাও। তুমি আগে নিজে বড় হও, তারপর বেবি নিব। আমাকে যদি তোমার বাচ্চা মনে হয় তাহলে বিয়ে কেন করলে শুনি? হুম হুম। বিয়ে করে তোমাকে বড় বানানোর জন্য। আচ্ছা, একটা সত্যি কথা বলবে কি? কিরকম সত্যি? সত্যি সত্যি বলবে কিন্তু। আগে বলবে তো। তোমার মধ্যে শারীরিক কোনো সমস্যা নেই তো? কি আবুল তাবুল বলতেছ? তাহলে আমি যেখানে বাচ্চা নিতে রাজি সেখানে তুমি পিছিয়ে যাচ্ছ, তাই মনে হলো। বুঝেছি, তোমার বাচ্চা লাগবে তাই তো? হ্যাঁ, লাগবে। এরপর আকাশ যা করলো তা এরা মোটো ভাবতে পারেনি। 1 ঘন্টা পরে হ্যাঁ, তুমি আমার আর একটা কথা বললে মুখ সেলাই করে দিব। আর হ্যাঁ, কালকে আমরা দেশে যাব। রাগ করে চলে যাবে। অলরেডি 17 দিন হলো এখানে এসেছি। আমি তো বুঝতেই পারিনি। সারাক্ষণ উল্টোপাল্টা চিন্তা করলে এরকম তো হবেই। এইদিকে পরের দিন ওরা সবটা নিয়ে নিজের দেশে চলে আসে। এইদিকে আকাশ সবসময় ইরার কানে দুলে একটা ট্যাকার লাগিয়ে রাখে, যেন ইরাকে কেউ নিয়ে গেলেও খুঁজে নিতে সুবিধা হয়। কেননা জাফর ইকবাল যে চুপ করে থাকবে না সেটা আকাশ ভালো করেই জানে। এদিকে ওরা যে দেশে এসেছে তা জাফর ইকবাল এবার জেনে গেছে 2 দিন পরে। বন্ধু আকাশ তো দেশে ফিরে এসেছে, এবার ওকে ধরতে হবে। কিন্তু বন্ধু, কিভাবে ওকে ধরবি? ওর বাড়ির ঠিকানা আমি নিয়েছি। আমরা প্রথমে ওর বাড়িতে এসে যাকে পাবো তাকে ধরে নিয়ে আসবো। এরপর আকাশকে আমাদের কাছে আসার জন্য বাধ্য করব। তারপর? তুই শুধু তোর একটা বাড়ি আমাদের জন্য রেডি কর, যেখানে এনে ওদের রাখতে পারবো। ঠিক আছে, তাই করবো আমি। এইদিকে আকাশ ইরাকে নিয়ে শপিং করতে এসেছে। রাতে ওরা বাসে ফেরার পরে শোনো, অপরিচিত কেউ যদি বাড়িতে ঢুকতে চায় তাহলে মোটেও তুমি দরজা খুলবে না। যদি তোমার পরিচয় দেয়? আমার পরিচয় দিলেও বাইরে দাঁড়িয়ে আগে কথা বলে নিবে। যদি আমার পরিচয় দেয় তাহলে আগে আমাকে কল দিবে। এক কথায় কাউকে এই বাসার ভেতরে আসতে দিবে না। আম্মু, এই কানের দুলটা তুমি পরো। কি আছে এটাতে? এটার মধ্যে ট্রেকার লাগানো আছে। সেটা আবার কি জিনিস? ওটা তুমি বুঝবে না, যা বলেছি তা করলেই হবে। ঠিক আছে। পরিবারকে সবটা বুঝিয়ে দেয়। তারপর আকাশ ইরার বাবার সাথে কথা বলার জন্য ওনাদের বাসায়। তা আকাশ, তুমি যখন জানো ওরা এরকমটা করবে, তাহলে পরিবারকে এত বিপদে ফেলতে কেন চাও? ওরা আমার পরিবারের কোনো ক্ষতি করবে না, ওরা চায় আমার ক্ষতি। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমি যখন আপনাকে বলবো তখন আপনি ওদের এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওনাদের ট্যাগ করা শুরু করবেন। আমি যখন ওদের কাছে যাব তখন ট্র্যাকিং ডিভাইস নিতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এদিকে আকাশ তো রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। ততক্ষণে জাফর এসে আকাশের পুরো পরিবারকে উঠিয়ে নিয়ে যেতে থাকে, যা ওনারা কেউ জানে না। এইদিকে ওদের সবাইকে এনে আটকে রাখা হয়। তারপর আকাশকে কল দেয়। কে বলছেন? আমি রবির বাবা বলছি। তুই আমার যতগুলো ডলার নিয়েছিস সবগুলো ডলার আমার অ্যাকাউন্টে ফিরিয়ে দে, তাহলে আমি তোর পরিবারকে ফিরিয়ে দেবো, নয়তো ওনাদের এখানেই মেরে ফেলবো। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। এদিকে জাফর কল কেটে দেয়। অন্যদিকে আকাশে কথা মতো ওদের ট্র্যাকিং করতে থাকে। তারপর ওদের লোকেশন জানতে পারে। আমি ওখানে যাচ্ছি, আপনি বরং পুলিশ নিয়ে আসুন। আমার তো ভয় হচ্ছে। কোনো চিন্তা করবেন না, আমি ওদের কোনো ক্ষতি হতে দিব না। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। এদিকে আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে কিছু দূর। যাওয়ার পরে আবার লোকেশন দেখতে থাকে। কিছুক্ষণ পর লোকেশনে তা চলে আসে, কিন্তু ওখানে তেমন কোনো লোকও ছিল না। কি ব্যাপার, পুরো জায়গাটা এরকম খালি কেন? ভিতরে কি কেউ নেই নাকি? আচ্ছা, ভিতরে একবার চেক করে দেখি তো।
এরপর ভেতরে যত যাচ্ছে তেমন কোনো লোক নেই। একটু পরে কয়েকটা রুম ওরা দেখতে পায়। তারপরে ওই রুমের দরজা ভেঙে ওদের দেখতে পেয়ে আকাশ খুশি হলো। তুমি এসেছো? আকাশ, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের কর, নয়তো ওরা কিছুক্ষণ পরেই চলে আসবে। চলো আমার সাথে। ওদের নিয়ে বের হতে যাবে তখনই ওখানে জাফর আর টেবিল চলে আসে। আরে এত তাড়া কিসে? এখনও তো অনেক কিছু বাকি আছে। সেটাই তো। দেখ, তোকে এখান থেকে একটা শর্তে আমরা যেতে দিব, সাথে তোর পরিবারকে। কি শর্ত? প্রথমত তুই জাফরের সবগুলো ডলার ওকে ফিরিয়ে দিবি। তারপর আমাকে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিবি যার মাধ্যমে আমি সহজে যে কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো। সেজন্য এখন তুই আমাকে এই বিষয়ে সাহায্য করবি। যদি না করি? তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। রকি, রনি, তোরা ভাই, তোদের কি চাই? আগে আপনাদেরগুলো ঠিক করে নিন, তারপর না হয় আমাদের কথাগুলো শোনাবো। কিছুক্ষণ পরে আকাশকে ডেভিল ওর রুমে নিয়ে আসে। তারপর আকাশ প্রথমে জাফরের ডলারগুলো ফিরিয়ে দিতে থাকে। তারপর ডেভিলের কথা মতো একটা ফেক সফটওয়্যার বানিয়ে দেয়, যা দেখতে একদম আসলের মতো। এদিকে রফিক চৌধুরীকে ওর লোকেশন পাঠিয়ে দেয়। আমার কাজ তো হয়ে গেছে, এবার তোদের কি লাগবে? বেশি কিছু না, ওর বউটাকে পেলেই হয়ে যাবে আমাদের। আমারও হচ্ছে চাই। তাহলে আর দেরি কেন, তোরা তোদের এটা পুষিয়ে নে। এই বলে ওরা ইরার দিকে এগোতে থাকে। এতে আকাশ ওদের মারতে থাকে। সেজন্য জাফর আর ডেভিল এসে বাধা দেয় ওদের, কিন্তু তাও ওদের মারতে থাকে। এইদিকে জাফর বন্দুক বের করে আকাশের দিকে ধরে। আর যদি একটা হাত তুলিস আমার লোকদের গায়ে, তাহলে এখানেই তোকে মেরে ফেলবো। তুই কি ভেবেছিলি আমাকে মেরে ফেললেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে? মানে কি? মানে হলো, আমি তোর অ্যাকাউন্টে এমন একটা সিস্টেম করেছি যার কারণে তুই চাইলেও 1 সপ্তাহর আগে এই ডলার কোনোভাবে খরচ করতে পারবি না। আমাকে যদি মেরে ফেলিস তাহলে তো তোর সব ডলার চলে যাবে। ওর ডলারের ব্যবস্থা আমি করে দিব। কি করে? তোকে দিয়ে যে সফটওয়্যার বানিয়েছি ওটার মাধ্যমে। তোরা কি করে ভাবলি আমি তোদের এত সহজে সবটা দিয়ে দিব? তাহলে কি এটা ফেক? তা নয় তো কি। এইদিকে ওরা আকাশকে মারার জন্য আসবে, তখনই রফিক চৌধুরী পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে ওদের সবাইকে ধরে নিয়ে যায়। চলো আকাশ, আর কোনো ভয় নেই। একটু সময় দিন। কি করবে তুমি? শুধু দেখতে থাকুন। এরপর ডেভিলের কম্পিউটার দিয়ে ডেভিলের সাথে থাকা সবাইকে সাইবার হামলা করে ডেভিলকে সবার শত্রু বানিয়ে দেয়। ওরা কম্পিউটার ইউজ করে জাফরের সব ডলার সাথে ডেভিলের ডলার সব কিছুই আকাশ ওর কাছে নিয়ে আসে। এটা কি করলে? কি করেছে আব্বু? ও তো ওদের দুজনের ওপর সব ডলার নিজের কাছে নিয়ে নিয়েছে। ওরা তো আমাকেই নিঃস্ব করতে চেয়েছিল, সেজন্য আমি ওদের নিঃস্ব করে দিলাম। সত্যি আকাশ, তুমি আজও প্রমাণ করে দিলে তুমি একমাত্র টপ হ্যাকার কিংদের মধ্যে একজন। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।